তা আপনি যখনই পয়েন্ট অফ নো রিটার্নে চলে যাবেন, আইসিসি তো আপনার সাথে আলোচনায় বসবে না। ছিল 2001-2006 সালের সময়। আপনি যদি ওই সময় দেখেন, ক্রিকেট বোর্ড নিয়ে কোনো বিতর্কিত কোনো কর্মকাণ্ড ছিল না। সেই পুঁজি দিয়েই কিন্তু আপনি এতদিন বাংলাদেশ ক্রিকেটটাকে চালিয়েছেন। তারপরে কি আপনি এরকম একঝাঁক খেলোয়াড় আপনি বাংলাদেশ ক্রিকেটে আনতে পেরেছেন? আপনি যদি সেফটির প্রশ্ন জিজ্ঞেস করেন, আমি তো প্রথমেই ব্যর্থ, আমি ওয়ার্ল্ড কাপ খেলতে গেলাম না। এইটা যে কত বড় একটা আঘাত বাংলাদেশ ক্রিকেটের উপরে। একটা ওয়ার্ল্ড কাপ একটা প্লেয়ারের জীবনে একবারই হয়তো আসতে পারে। একটা অধিনায়ক, যিনি প্রস্তুতি নিচ্ছেন, তিনি অধিনায়কত্ব করবেন, তার জীবনে আমরা কোচ সালাউদ্দিনের কাছে যেমন শুনেছি যে দুইজন প্লেয়ার মেন্টাল কোমায় চলে গিয়েছিল। মেন্টাল কোমায় চলে গেছে, সালাউদ্দিন ভাই নিজে বলেছেন, অন ক্যামেরা বলেছেন। এইরকম একটা আমরা কি করলাম? হ্যাঁ, আমি মানছি নিরাপত্তার একটা ব্যাপার ছিল, আমি অস্বীকার করছি না। কিন্তু আপনার মোস্তাফিজকে যেদিন বাদ দেওয়া হলো, আপনি তার পরের দিনই আমাদের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সাহেব বলে বসলেন আমি খেলবো না। আপনি তো প্রথম দিনেই পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেলেন, আপনি তো কোনো আলোচনার সুযোগই রাখলেন না। তা আপনি যখনই পয়েন্ট অফ নো রিটার্নে চলে যাবেন, আইসিসি তো আপনার সাথে আলোচনায় বসবে না, কেউ তো আপনার সাথে আলোচনা করবে না। আর আইসিসি কিন্তু একটা কথা আপনাকে পরিষ্কার বলেছে যে আইপিএল আমাদের কোনো ইভেন্ট নয়, আইসিসি কর্তৃক অ্যাপ্রুভ। পৃথিবীতে কোনো ফ্রাঞ্চাইজি লিগ আইসিসি কর্তৃক অ্যাপ্রুভ নয়। এটা কিন্তু স্বীকৃত টি-20-র মধ্যে পড়ে না কোনো খেলা। সুতরাং যেটা আইসিসির কোনো ইভেন্ট না, সেই ইভেন্টকে কেন্দ্র করে আপনি ডাইরেক্ট বলে দিতে পারেন না আমি ওয়ার্ল্ড কাপ খেলবো না। যদি আইসিসির ইভেন্ট হতো, সেখানে নিরাপত্তা সংক্রান্ত ঝামেলা থাকতো, তাহলে আপনি বলতে পারতেন। কিন্তু যেটা আইসিসির ইভেন্ট নয়, সেখানে যদি আপনার নিরাপত্তার কোনো ইস্যু থাকে, আপনি তো আগে আইসিসির সঙ্গে আলোচনা করবেন। তাদের সঙ্গে আলোচনা করে তাদেরকে বুঝিয়ে তো আমরা খেলাটা খেলতে পারতাম, আরেকটা ভেন্যুতে খেলতে পারতাম, হয়তো শ্রীলঙ্কাতেই খেলতে পারতাম যদি আমরা প্রথমেই পয়েন্ট অফ নো রিটার্নে চলে যেতাম। তো ব্যাপারটা যখন এরকম, তখন এই বোর্ডের হাতে সামনে ক্রিকেট কতখানি সেফ বলে আপনি মনে করেন, জনগণ মনে করে, কেউ তো তা মনে করছে না। সুতরাং এই বোর্ডের আন্ডারে যে বোর্ডটা এইভাবে একটা ওয়ার্ল্ড কাপের মতো ইস্যুকে সামাল দিতে পারে না, দেশের ক্রিকেটের স্বার্থ রক্ষা করতে পারে না, সেই বোর্ডের কাছ থেকে আপনি কতখানি কী আশা করতে পারেন? সেখান কাছ থেকে আপনি ভালো কিছু আশা করতে পারেন না। তো বাংলাদেশ ক্রিকেট বা বিসিবি কার হাতে আসলে থাকলে বাংলাদেশ একটা ভালো জায়গায় যেতে পারবে বলে আপনি মনে করেন? আমি মনে করি যোগ্য প্রেসিডেন্ট কে হতে পারে? সেটা আসলে নির্বাচনের উপর ডিপেন্ড করবে। অনেকেই ভালো মানে ভালো কারা ক্যান্ডিডেট নির্বাচন, আছেন, মানে কারণ কাদেরকে নির্বাচনে যোগ্য প্রার্থী বলে আপনি মনে না, করছেন? অনেকেই আছেন, আমি কারো নাম ধরে বলতে চাই না। আপনি যদি তামিম ইকবাল বলেন, হ্যাঁ, তামিম ইকবাল আমাদের 3 ফরম্যাটে ক্যাপ্টেন ছিল, ভালো অধিনায়ক ছিল, বাংলাদেশ ক্রিকেটকে অনেক দিয়েছে। তাহলে তো মুশফিকুর রহিমের নাম আসবে, মাহমুদুল্লাহর নাম আসবে, অনেকের নামই আসতে পারে। আমি কাউকে নাম ধরে বলতে চাই না। আমি মনে করি নির্বাচন একটা ফেয়ার নির্বাচন হবে, ফেয়ার নির্বাচনের মাধ্যমে একটা বোর্ড হবে, সেই বোর্ড কিন্তু নির্ধারণ করবে প্রেসিডেন্টটা কে হবে। কিন্তু বোর্ডে তামিম ইকবাল যারা ডাইরেক্টর হয়ে আসে, তারা কিন্তু ভোট দিয়ে প্রেসিডেন্ট নির্বাচন করে। প্রেসিডেন্ট নির্বাচন কিন্তু আলাদা কোনো নির্বাচন হয় না যে আমি প্রেসিডেন্ট পদপ্রার্থী, আমি নির্বাচিত হলাম, তা কিন্তু না। সবাইকে ডাইরেক্টর হয়ে নির্বাচিত হয়ে আসতে হবে। সে ডাইরেক্টর মধ্যে থেকে যাকে যে সবচেয়ে বেশি ভোট পাবে, সে প্রেসিডেন্ট নির্বাচিত হবে। হ্যাঁ, এখানে অতীতে আমরা দেখেছি সরকারের একটা প্রত্যক্ষ পরোক্ষ ভূমিকা থাকে। সরকার থেকে একজনকে মনোনীত করা হয় অলিখিতভাবে, এবং সবাইকে ধারণা দেওয়া হয় যে তাকে প্রেসিডেন্ট বানানোর জন্য। অতীতে আমরা এইসব দেখেছি, সেটা হতে পারে। সেখানে একজন মানুষ ব্যক্তি যদি ভোট ডাইরেক্টর হয়ে আসে, সরকার যদি মনে করে যে তার প্রেসিডেন্ট হওয়া উচিত, সবাইকে যদি সে অনুযায়ী নির্দেশনা দেয়, সে ভোট প্রেসিডেন্ট হবে, কোনো অসুবিধা নেই। তবে সবচেয়ে বড় কথাটা হচ্ছে প্রপার একটা ইলেকশনের মাধ্যমে যোগ্য ক্রিকেট সংগঠকরা যাতে আবার হাল ধরতে পারে, যেমনটা ছিল 2001-2006 সালের সময়। আপনি যদি ওই সময় দেখেন, ক্রিকেট বোর্ড নিয়ে কোনো বিতর্কিত কোনো কর্মকাণ্ড ছিল না। এখন পর্যন্ত সবচেয়ে ফেয়ার এবং সবচেয়ে বেশি কম্পিটেন্ট ক্রিকেট বোর্ড ছিল 2001 থেকে 2006। এটা ক্রিকেটে সংশ্লিষ্ট আপনি ক্রীড়ামোদী থেকে শুরু করে সাংবাদিক থেকে শুরু করে যাকেই জিজ্ঞেস করবেন, সবাই কিন্তু এই কথাটা এক বাক্যে স্বীকার করবে। তখন যে ক্রিকেটের উত্থান ছিল, উত্থান হচ্ছিল উপরের দিকে। মরুম আরাফাত, আমি এক শ্রদ্ধার সঙ্গে এখানে একটা নাম স্মরণ করতে চাই, মরুম আরাফাত রহমান কোকো। ওনার নেতৃত্বে যেভাবে ক্রিকেট বোর্ডটা, এবং আলী আসগর লবি ভাই ছিলেন প্রেসিডেন্ট, ওনাদের দুজনের নেতৃত্বে যেভাবে ক্রিকেট বোর্ডটা ওই 5টা বছর অবিশ্রান্ত পরিশ্রম করেছে, মানে আমি এখানে ফিরিস্তি দিতে গেলে শেষ হবে না।
কারণ আমি অত্যন্ত ক্লোজভাবে তাদের সঙ্গে তখন কাজ করেছি ওই 5-6 বছর। ওই সময় বাংলাদেশ ক্রিকেটের যে উত্থান হয়েছে সেই উত্থান দিয়েই কিন্তু আপনি এতদিন ধরে বাংলাদেশ ক্রিকেটটা খেলেছেন। সেই সাকিব, মুশফিক, তামিম, মাহমুদুল্লাহ তাদেরকে দিয়ে কিন্তু আপনি গত 17-18টা বছর কিন্তু ক্রিকেট খেলেছেন। এরা কখন সৃষ্টি হয়েছে? এরা সৃষ্টি হয়েছে ওই 2001 থেকে 2006-7 পর্যন্ত সময়কালের মধ্যে। সেই পুঁজি দিয়েই কিন্তু আপনি এতদিন বাংলাদেশ ক্রিকেটটাকে চালিয়েছেন। তারপরে কি আপনি এরকম একঝাঁক খেলোয়াড় আপনি বাংলাদেশ ক্রিকেটে আনতে পেরেছেন যারা বাংলাদেশকে 14-15-20 বছর সার্ভিস দিচ্ছে? 4 বছর, 5 বছর, 3 বছর দিয়েই তারা হারিয়ে যাচ্ছে। সেরকম কোনো প্লেয়ার কিন্তু আমরা এখনও দেখি নাই যে টানা 6-7 বছর, 8 বছর বাংলাদেশ ক্রিকেটকে সার্ভিস দিচ্ছে। হ্যাঁ, 2-3 বছর দিয়েছে, আবার বাদ করছে, আবার এসেছে, কিন্তু টানা মুশফিক, মাহমুদুল্লাহ, সাকিব, তামিম এদের মতো টানা 18-19 বছর কিন্তু আর কোনো ক্রিকেটার এরপরে বাংলাদেশ ক্রিকেটকে সার্ভিস দিতে পারেনি।